না না জয় ভীম। মর্যাদা সুরক্ষা আন্দোলনের কর্মীবৃন্দ এবং নেতৃবৃন্দ, আপনারা যারা বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের অনুগামী ও অনুসারী, আজকের বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিন 14 এপ্রিল, এই ছোট অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করেছেন। সবাইকে অভিনন্দন জানিয়ে খুব ছোট করে কয়েকটি কথা বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের জীবন সংগ্রাম এগুলো নিয়ে আমি বলবো। আমাদের বিকেলবেলায় আমার বাড়ি যেখানে মসনন্দপুর, আমাদের ওখানে প্রোগ্রাম আছে, সকালেও ছিল। আমি আসবার পথে পাঁচপোতা বলে একটা প্রাইমারি স্কুল, সেখানেও একটা প্রোগ্রাম ছিল, সেখানে কিছুক্ষণ আমি ছিলাম, কিছু কথা বলেছি। এই জন্যে প্রোগ্রাম শেষ হয়ে গেলেই, মানে আমার বক্তৃতা শেষ হয়ে গেলে আমি চলে যাব, কারণ আমাদের ওই পাড়াতে একটা প্রোগ্রাম আছে। আজকের দিনে সবথেকে বড় সমস্যা হয়ে গেছে, আমরা এখন থেকে 4-5 বছর আগেও যতটা খোলা মনে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর, হরি গুরুচাঁদ, যোগেন্দ্রনাথ মণ্ডল আমাদের সমাজের নিপীড়িত নিষ্পেষিত মানুষের লড়াই সংগ্রামে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের সম্পর্কে আলোচনা করতাম খুব খোলা মনে। কিন্তু এই 4-5 বছরের মধ্যে আমাদের দেশের রাজনৈতিক সামাজিক পরিস্থিতি এমন একটা অবস্থায় গেছে যে এইসব মনীষীর জীবন সংগ্রাম কাজ এটা নিয়েও আর খোলা মনে কথা বলার মতো অবস্থা নেই। কারণ হলো, আমরা প্রায় প্রত্যেকে এমনভাবে বিভিন্ন পার্টির সাথে যুক্ত হয়ে গেছি, যেখানে এসব মনীষীর জীবন নিয়ে যখন আলোচনা হয়, কোনো বক্তা কথা বলেন, তখনও আমরা বসে বসে হিসেব করি যে আমি যে দল করি তার সাথে কতটা পক্ষে গেল, কতটা বিপক্ষে গেল। কোনো কথা যদি বিপক্ষে চলে যায়, তখন মনে মনে ক্ষোভ হয়, মানুষ ক্ষুব্ধ হন, এবং কোনো কোনো জায়গায় বাকবিতণ্ডাও হতে দেখেছি। আসলে সমাজের স্বার্থের থেকে, এটা রাজনৈতিক স্বার্থ আমি বলবো না, দলীয় স্বার্থের প্রশ্নটা বেশি গুরুত্ব পেয়ে গেছে। তবুও আমি অন্তত চেষ্টা করি যতটা সম্ভব এইসব মনীষীর জীবন নিয়ে, আন্দোলন নিয়ে কথা বলতে গিয়ে নিরপেক্ষভাবে কথা বলার চেষ্টা করি, তাদের কাজ সংগ্রামকে অবিকৃতভাবে তুলে ধরার চেষ্টা করি। বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর সম্পর্কে বলতে গেলে বহু কথা আসে। একটা সভাতে আলোচনায় সেই সমস্ত বিষয় তো আনা সম্ভব নয়। আমি সাম্প্রতিক পরিস্থিতির নিরিখে কতগুলো মৌলিক কথা বলবো, যার ভিত্তিতে আমরা অন্যান্য বিভিন্ন বিষয়গুলি অনেকটা বুঝে নিতে পারবো যে আমাদের
কি করণীয়। দেখুন, বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর সারা জীবন একেবারে ছেলেবেলা থেকে তার মৃত্যু পর্যন্ত তিনি লড়াই করেছিলেন গণতন্ত্রের জন্যে। মানে তার সমস্ত কাজ সংগ্রামকে আপনি ব্যাখ্যা বিস্তার করতে গেলে গণতন্ত্র বিষয়টাকে আপনাদের মাথায় রাখতে হবে, তা না হলে বাবা সাহেবকে বোঝা যাবে না। বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর যখন হাঁটি হাঁটি পা পা চলা শুরু করেছেন, তখন থেকেই এই সমাজে আমাদের যে সমাজের যে সামাজিক কাঠামো, সেই সামাজিক কাঠামোতে গণতন্ত্র না থাকার জন্যে নানান রকম সমস্যার সম্মুখীন হয়েছিলেন। ফলে সমাজটাকে গণতন্ত্রীকরণের জন্যে পরবর্তীকালে দেশটাকে, রাজনীতিটাকে গণতন্ত্রীকরণের চেষ্টা তিনি করেছেন। আমি একেবারে জীবনের শুরুর কথা বলছি। সমাজটাকে গণতন্ত্রীকরণের সংগ্রামটা তিনি শুরু করেছিলেন। সমাজটা কীরকম ছিল, সমাজটা কীরকম ছিল তাই না, সমাজটা কীরকম আজও আছে, সেই অবস্থার আমূল পরিবর্তন হয়নি। খানিকটা পরিবর্তন হয়েছে নানান রকম নিপীড়ন, নির্যাতন, অনাচার, সেগুলোর ইন্টেন্সিটি, তীব্রতা খানিকটা কমেছে, কিন্তু সমাজটা এখনো গণতন্ত্রীকরণ করা সম্ভব হয়নি। সমাজের গণতন্ত্রীকরণ বা সমাজে যে গণতন্ত্র নেই, এইটা বুঝতে গেলে যারা হিন্দু মানুষ, এখানে আদিবাসীরাও আছেন, আদিবাসীদের মধ্যেও বিভিন্ন সম্প্রদায় আছেন, তারা তাদের যে ট্র্যাডিশনাল ধর্ম সেটাকে আজও পোষণ করেন, পালন করার চেষ্টা করেন। আবার সামগ্রিকভাবে এই সমস্ত মানুষকে একটা হিন্দুকরণের একটা প্রচেষ্টা এবং তার অনেকখানি সফলতাও অর্জন করেছে। আমি সেই সাধারণভাবে হিন্দু ধর্মের কথা বলছি। হিন্দু ধর্মের যে সামাজিক যে বৈশিষ্ট্য, পরিচয়, সেইটাতে এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আমরা কিন্তু এইটুকু জানি, কিন্তু বাস্তবত এই সমাজটা কিন্তু 5টা স্তরে ভাগ ছিল। এই শূদ্রের বাইরেও একটা অতি শূদ্র যাদের বলা হয়, বা পঞ্চম বর্ণ, বা আগে বলা হতো অস্পৃশ্য। এই বিগত দিনের যে অস্পৃশ্য, তারাই কিন্তু আজকের মূলত আদিবাসী, তফসিলি জাতি আদিবাসী, এই অংশটাই হচ্ছে সেদিনের আনটাচেবলস। কিছুটা এদিক ওদিক হয়েছে, কিন্তু বহুকাল ধরে সমাজে চলমান যে অস্পৃশ্যতা, সেই যে অস্পৃশ্য সমাজ, সেইটাই আজকে তফসিলি জাতি আদিবাসী মানুষেরা। বাবা সাহেব ডক্টর আম্বেদকর এই সমাজে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি দেখেছিলেন যে তিনি যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন, সেই সমাজ শুধু অস্পৃশ্য ছিল না, সেই সমাজ ছিল দর্শনেরও অযোগ্য। দর্শনের অযোগ্য কিরকম? এই সমাজের মানুষকে উচ্চবর্ণের মানুষেরা যদি দেখে ফেলতেন, চোখে পড়ে যেত, তাহলে সমাজে বলা হতো যে সেই মানুষটা অপবিত্র হয়ে গেছেন। যাকে দেখেছে তাকে নয়, যিনি দেখেছেন অস্পৃশ্যদের, তিনি নিজেকে অপবিত্র মনে করতেন, তাকে আবার স্নান করতে হতো ইত্যাদি।
তার মানেটা আপনারা বুঝতে পারছেন যে বাবুরা যে লোকালয়ে বাস করতেন তার কাছাকাছি পর্যন্ত এই অস্পৃশ্য মানুষকে আসতে দেওয়া হতো না। এইটা তো আজকের আমরা গণতন্ত্র যেটা বুঝি এইটা তো গণতন্ত্রের সাথে মেলে না। এই মেলে না বলেই বাবা সাহেবের চিন্তা ভাবনা চেতনার মধ্যে গণতন্ত্রের ধারণা কিন্তু এইখান থেকেই শুরু হয়। তিনি সমাজটাকে গণতন্ত্রীকরণের জন্যে আপ্রাণ চেষ্টা করেন যে মানুষকে মানুষ হিসেবে দেখতে হবে। এই সংগঠনটা যারা অনেক দিন থেকে প্রোগ্রাম করেন, আত্মসম্মান আন্দোলনের কথা বলেন, আত্মমর্যাদার কথা বলেন। আসলে এই মর্যাদা, সমান মর্যাদার দাবিতে বাবা সাহেব ডক্টর আম্বেদকর শুরু করেছিলেন এবং সেই আন্দোলন করতে গিয়ে এই যে অসমতা সমাজে সৃষ্টি করেছে, বর্ণ বিভেদ প্রথা সৃষ্টি করেছে কারা, কোত্থেকে, এইটার বিরুদ্ধে তিনি লড়াই শুরু করেন এবং তিনি আবিষ্কার করেন যে আসলে মনুসংহিতা নামের একটা নির্দেশনামা, একটা সংহিতা, একটা আইন কানুন, একটা সামাজিক আইন কানুন, আমি রাষ্ট্রের আইন কানুনের কথা বলছি না, সামাজিক আইন কানুন তৈরি হয়েছে যেখানে এই অগণতান্ত্রিক ব্যবস্থার কথা বলা হয়েছে এবং সেইটাকে বলা হচ্ছে মানুষ যাতে মেনে চলেন, তার বিরুদ্ধে বিদ্রোহ না করেন, যে কারণে এই যে অগণতান্ত্রিকতা এইটাকে একটা ধর্মের মোড়ক বা আবরণ দিয়ে এটা মানুষকে মেনে চলতে বাধ্য করা হতো। এইখান থেকে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের জীবনের লড়াই শুরু। দেখুন মনুসংহিতার গণতন্ত্রহীনতা বা সমতার নীতি কিভাবে লঙ্ঘন করেছে। ধরুন একজন তফসিলি জাতির মানুষ, দলিত, আদিবাসী বা শূদ্র অথবা বৈশ্য বা মানে আপনার ক্ষত্রিয় এবং ব্রাহ্মণ, এরা মিলে যদি একটা অপরাধ করে, দু তিনজন মিলে একটা অপরাধ করেছে, তার মধ্যে একজন ব্রাহ্মণ আছে, একজন দলিত আছেন, একজন ক্ষত্রিয় আছে বা একজন বৈশ্য আছে, বিচারে দেখা গেল যে তারা অপরাধ করেছেন, শাস্তিটা কি ছিল জানেন? শাস্তিটা ছিল ব্রাহ্মণের যদি সেই অপরাধে, এই শূদ্রের যদি সেই অপরাধে যদি মস্তক ছেদন হয়, মুন্ডুচ্ছেদ হয়, ব্রাহ্মণ কিন্তু তার হবে শুধু মস্তক মুন্ডন, মানে চুল ফেলে দিয়েই তার শাস্তি ওইটুকু, অথচ অপরাধ কিন্তু এক। আজকের সমাজে আমরা এটা ভাবতে পারি যে এরকম জিনিস হতে পারে? আপনাদের কারো কি মনে হয় যে এই জিনিস আজকে আমরা এটা ভাবতে পারি? কিন্তু এইটাই ছিল মনুসংহিতার নির্দেশ। ব্রাহ্মণরা ছিল অবদ্ধ, তাদের বধ করা, খুন করা যাবে না, তারা যত অপরাধী করুক না কেন। এইভাবে সমাজের একটা অংশের মানুষকে সুরক্ষা দেওয়া হয়েছিল, সুবিধা দেওয়া হয়েছিল। আমি বলছি এইখান থেকে বাবা সাহেব ডক্টর আম্বেদকর শুরু করলেন। পরিণত জীবনে এসে কি করলেন? পরিণত জীবনে এসে আমাদের দেশের যে রাষ্ট্র ব্যবস্থা, তিনি দেখলেন যে এই রাষ্ট্র ব্যবস্থাতেও যদি এই গণতান্ত্রিকতার নীতি, সমানাধিকারের নীতি যদি আমরা প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে সমাজের ক্ষেত্রেও এইটা কার্যকরী করা সম্ভব হচ্ছে না। ফলে তিনি এই সবগুলিকে বুঝতে পারলেন এবং মানুষকে বোঝালেন যে একই সূত্রে গাঁথা, একই সূত্রে গাঁথা, যে কারণে তিনি রাজনৈতিক জীবনে এসে একটা এমন একটা ব্যবস্থা প্রবর্তনের কথা ভাবলেন যেখানে সব মানুষের মর্যাদা, সব মানুষের অধিকার, সব মানুষের দায়িত্ব সমান হয়। এইটার জন্য তিনি লড়াই শুরু করলেন এবং আমাদের সৌভাগ্য
যে স্বাধীন ভারতের সংবিধান রচনার দায়িত্ব, মূল দায়িত্বে অনেকে ছিলেন, 9 জন 10 জনের কমিটি হয়েছিল, কিন্তু মূল দায়িত্বে ছিলেন বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর। তিনি চেয়ারম্যান ছিলেন, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন। আর ওই জায়গাতে পৌঁছাতে পেরেছিলেন এমন একজন মানুষ যিনি কিন্তু এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছিলেন। তার নাম মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল। এবং এই যে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের চেষ্টায় তিনি সংবিধান সভার সংবিধান প্রণয়ন সভার সদস্য হতে পারলেন এবং আলটিমেটলি এই সংবিধানটা রচনা করতে পারলেন। এটা করতে পারার জন্য এই সংবিধানের যারা বিরোধী, যারা মনে করেছেন সমাজে এই সমতার নীতি লঙ্ঘন করলে বোধহয় আমাদের যে সুবিধা ছিল, উচ্চবর্ণ হিন্দুদের যে সুবিধা ছিল সেটা অনেকটা খণ্ডিত হলো, কমে গেল। ফলে তারা খুশি হননি। রাজনৈতিক ক্ষেত্রেও যারা কর্তৃত্ব বরাবর কর্তৃত্ব করতেন, একক কর্তৃত্ব, একক আধিপত্য যাদের ছিল, এরকম একটা গণতান্ত্রিক ব্যবস্থা যখন হলো, তখন তারাও মনে করলেন যে এইটা তাদের এই যে একাধিপত্য, এইটা আগামী দিনে খর্ব হতে পারে, যে কারণে তারা এর বিরোধিতা শুরু করলো। এবং বিরোধিতাটা কোত্থেকে শুরু করলো? প্রথম বিরোধিতা বিশেষ করে বাংলার ক্ষেত্রে হলো যে আম্বেদকরকে কোন বেটা পাঠালো ওই গণপরিষদে। ফলে তারা যোগেন্দ্রনাথ মণ্ডলের বিরুদ্ধে সব থেকে বেশি কুৎসা করলেন, কারণ তারই চেষ্টায় বাবা সাহেব গণপরিষদে যেতে পেরেছিলেন। এবং যেটা কখনো করেননি যোগেন্দ্রনাথ মণ্ডল, ধরুন এই যে আমাদের রাজ্য ভাগ, বাংলা ভাগ, দেশ ভাগ, এইগুলোর সব থেকে বেশি বিরোধিতা, আমি শিডিউল কাস্টের মধ্যে নেতাদের কথা বলছি না, গোটা ভারতবর্ষের গোটা উচ্চবর্ণ নিম্নবর্ণের মধ্যে সব পার্টি মিলিয়ে সব থেকে যিনি বেশি বিরোধিতা করেছিলেন, মাঠে ময়দানে নেমে বাংলা ভাগ ভারত ভাগের বিরোধিতা করেছিলেন, সেই যোগেন্দ্রনাথ মণ্ডলের বিরুদ্ধে এই অভিযোগ আরোপ করা হয় যে তিনি বাংলা ভাগ করেছেন, তিনি ভারত ভাগ করেছেন। এরকম বিষয়টা তৈরি হয়ে গেল। আজকে উনি ওই মনুসংহিতা পুনায় একটা বড় সভা করে উনি আনুষ্ঠানিকভাবে মনুসংহিতার এই যে অগণতান্ত্রিক নির্দেশ, নিয়ম, নীতি, এইটার বিরোধিতা করবার জন্য তিনি মনুসংহিতা দাহ করেছিলেন। একদম বিশাল মিটিং করে যে এই মনুস্মৃতি, মনুসংহিতা আমাদের দেশে আর যেন কোন ক্রমেই লাগু না হতে পারে। কিন্তু এই চেষ্টা করলেও সেটা যে আজ পর্যন্ত কার্যকরী হয়েছে তা নয়। আপনারা জানেন যে আনট্রাসেবিলিটি, অস্পৃশ্যতা আজকে আমাদের সংবিধানে দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অস্পৃশ্যতা অনুশীলন করে, কাউকে অস্পৃশ্য বলে যদি অসম্মান করে, অস্পৃশ্য বলে যদি অসম্মানজনক কথা বলেন, এবং এইটা নিয়ে যদি অভিযোগ হয়, থানাগুলো কার্যকরী ঠিক মতো করে না, কারণ থানাগুলো যাদের অধিকারে আছে, দায়িত্বে আছে, তারা এইটাকে কার্যকরী করতে চান না। কিন্তু আইন হলো যে এইটা দণ্ডনীয় অপরাধ। এবং আজকে ট্রেন, আপনার ট্রেনে চড়ি আমরা, ট্রেনের মধ্যে মহিলাদেরকে আমরা রিজার্ভ আছে দেখেছেন? এই আনট্রাসেবিলিটি যদি দণ্ডনীয় অপরাধ না হতো, তাহলে অনুমান করা যায় এই ট্রেনে, স্কুল, কলেজে, বসার জায়গায়, প্রত্যেকটা জায়গায় আজও তফসিলি জাতি, আদিবাসী মানুষের জায়গাটাই আলাদা হয়ে যেত, ট্রেনে হয়তো কামরাটাই আলাদা হয়ে যেত। ফলে এই যে আইন সৃষ্টি করেছেন বাবা সাহেব ডক্টর আম্বেদকর, তার যে কি সুদূর প্রসারী ফল, এইটা যে পার্টি এখন ক্ষমতায় থাকুক তাদের কিন্তু এই বিষয়টাকে মেনে চলতে হয়। ধরুন এই যে গণতন্ত্রের আজকের অবস্থায় যদি আমরা ফিরে আসি, তাহলে আমরা অনেক সময় বুঝতে পারি না। আমরা বাবা সাহেবকে ভালোবাসি,
বাবা সাহেবকে শ্রদ্ধা করি, কিন্তু এমন এমন জায়গাতে এমন এমন পদক্ষেপ আমরা গ্রহণ করি, এমনভাবে একটা জিনিসকে আমরা ভাবি, চিন্তা করি যে সেইটা আমরা বাবা সাহেবের যে কাজ তার সাথে অনেক সময় মিলিয়ে দেখতে পারি না। আমি উদাহরণ হিসেবে একটা দুটো কথা বলি। ধরুন আমরা যদি আজকে বলি যে কাশ্মীর বা পাকিস্তান, এই যে পাকিস্তান সৃষ্টি, আমি পাকিস্তান সৃষ্টিটা আগে বলি। বাবা সাহেব ডক্টর আম্বেদকর একটা বই লিখেছিলেন, ভারত ভাগের উপরে একটা বই লিখেছিলেন, পাকিস্তান অথবা ভারত বিভাগ, পার্টিশন অর এই পাকিস্তান অর পার্টিশন অফ ইন্ডিয়া, পাকিস্তান অথবা ভারত বিভাগ। এটা 40-এর দশকে উনি লিখেছিলেন। সেই 40-এর দশকে যখন মুসলিম লীগ পাকিস্তান দাবি করছে, কংগ্রেস বলছে আমরা পাকিস্তানের দাবি মানব না, এই সময় যে এর মুসলিম লীগের দাবি কতটা সঠিক বা কংগ্রেস যেটা বলছে তার দাবিটা কতটা সঠিক, এইটা নিয়েই মূলত বইটা তিনি লিখেছেন। এটা লিখতে গিয়ে এত বড় বই, মহারাষ্ট্র গভর্নমেন্ট বইটা সেবে বের করেছে। আমি আজকে একটা বই দিলাম, আমারও একটা লেখা বই আছে আম্বেদকরের উপরে, আপনারা তাতে খানিকটা এই বিষয়টা পাবেন। সেটা হলো আম্বেদকর নানা যুক্তি দিয়ে পৃথিবীর ইতিহাস টেনে এনে তিনি বলছেন যে পাকিস্তান সৃষ্টি করা বা পাকিস্তান সৃষ্টি হলে মুসলমানদের মাইনরিটি হিসেবে, সংখ্যালঘু হিসেবে যে সমস্যা, তাদের যে অধিকারের সমস্যা, তাদের যে প্রগতির সমস্যা, উন্নয়নের সমস্যা, এর কোনোটা পাকিস্তান হলে সমাধান হবে না। তিনি প্রমাণ করেছেন সমাধান তো হবেই না, বরং পাকিস্তান সৃষ্টি হলে সেইটা মুসলমানদের জন্য আরো বেশি খারাপ হবে। এবং আজকে স্বাধীনতার পরে ৭৬ বছর হয়ে গেছে, আমরা যদি আজকে এইটাকে বিচার বিশ্লেষণ করি, এই পাক ভারত উপমহাদেশের বিভিন্ন ঘটনা বলি, তাহলে আমরা বুঝতে পারি যে দেশভাগটা কোনো সমস্যার সমাধান করেনি, মুসলমানদের সমস্যারও সমাধান হয়নি, আমাদের তো হয়নি। ফলে বাবা সাহেব আম্বেদকর যে খুব সঠিক কথা বলেছিলেন সেটা আমরা বুঝতে পারি। কিন্তু এত কথা বলেও আম্বেদকর সিদ্ধান্ত কি টানলেন জানো? এইটা জানা দরকার, অনেক বিষয়ের মীমাংসার জন্য এই বিষয়টা জানা দরকার। তিনি সিদ্ধান্ত টানলেন যে আমি এত কথা বলছি যেটা মুসলমানদের পাকিস্তানের দাবি করা ঠিক না, তাদের সমস্যা মিটবে না, বরং সমস্যা বাড়বে, কিন্তু তা সত্ত্বেও যদি অধিকাংশ মুসলমান পাকিস্তান চায়, ব্যাপারটা বুঝে নিন, যুক্তিতে আম্বেদকর বলছেন যেটা উচিত নয়, তারপরে বলছেন যদি অধিকাংশ মুসলমান পাকিস্তানের দাবি না ছেড়ে দিতে চায়, তারা যদি পাকিস্তান চায় তাহলে সেটা মেনে নিতে হবে। এইটা হচ্ছে গণতন্ত্রের প্রশ্ন, মানুষের ইচ্ছা অনিচ্ছার মূল্য দেওয়ার প্রশ্ন। আর এই জায়গা থেকে আমাদের আশেপাশে প্রতিদিন যে ঘটনা ঘটে, এই ঘটনাগুলোর বিচার বিশ্লেষণ করতে হবে যারা আম্বেদকরবাদী, তাদের এই চেতনার আলোকে। আমি কাশ্মীর নিয়ে বলছিলাম, আজকে আমরা এখানে যারা বসে আছি তারা কাশ্মীর বললেই আমাদের হাতটা মুঠি হয়ে যায় যে কাশ্মীর আমার কি, কাশ্মীর আলাদা হয়ে যাওয়া মানে আমার অঙ্গচ্ছেদ হয়ে যাবে, তাই তো? আমার অবিচ্ছেদ্য অঙ্গ কাশ্মীর। কাশ্মীর নিয়ে ডক্টর আম্বেদকর কি বলেছিলেন? আম্বেদকর যখন পদত্যাগ করেছিলেন নেহেরু মন্ত্রিসভা থেকে, তখন একটা বড় চিঠি লিখেছিলেন পদত্যাগ পত্রের কারণ। সেইটা আপনারা একটু পড়ে দেখবেন। আমি ওই বইটার মধ্যে পদত্যাগ পত্রের জিস্ট আমি তুলে দিয়েছি, হয়তো পুরোটা আছে কিনা আমার খেয়াল নেই, বোধহয় পুরোটা বঙ্গানুবাদ, না হলে অন্তত আপনার মূল ব্যাপারটা ওর মধ্যে পাবেন।
আম্বেদকর বলেছিলেন যে ধরুন এই যে করাচি, রাওয়ালপিন্ডি, আমি সবার জন্য বলছি, বা এদিকে ঢাকা, এই যে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল না, কি ছিল কিনা? এটা তো একই ভারত ছিল। করাচিও ভারতের মধ্যে ছিল, ঢাকাও ভারতের মধ্যে ছিল। আর করাচি এবং ঢাকা যখন ভারতের মধ্যে, তখন কাশ্মীর কোথায়? ভারতের মধ্যে ছিল? কাশ্মীর ভারতের মধ্যে ছিল না। 190 বছরের ইংরেজ শাসনে কাশ্মীর স্বাধীন রাজ্য, রাজ্য না, স্বাধীন রাষ্ট্র। কি আমি মিথ্যে কথা বলছি না ভুল বলছি? 190 বছরের গোটা ইংরেজ আমলে কাশ্মীর পৃথক রাষ্ট্র, পৃথক স্বাধীন রাষ্ট্র। তার আগের 600 বছর 700 বছরের মুসলিম শাসন, সুলতান আমল, তারপরে মোগল। সুলতান এবং মোগলরা কাশ্মীর দখল করতে পেরেছিল? গোটা ভারত দখল করেছে 700 বছর 800 বছর ধরে, কিন্তু কাশ্মীর দখল করতে পারেনি। কাশ্মীর কিন্তু স্বাধীন। আমাদের দেশ স্বাধীন হলো 47 সালে। 47 সালে কাশ্মীর স্বাধীন রাষ্ট্র, হরি সিং তার রাজা, তাই তো? তাহলে কাশ্মীর আমাদের কবে অবিচ্ছেদ্য অঙ্গ হলো? তা বাবা সাহেব আম্বেদকর পদত্যাগপত্রে বলছেন যে কাশ্মীর নিয়ে ভারত সরকার যে ভারতের যে পররাষ্ট্র নীতি, এইটা দেশের জন্য একটা মারাত্মক ভুল হয়ে যাবে। এর জন্য দেশকে ভুগতে হবে, এমন সেনাবাহিনী পুষতে হবে এই কাশ্মীরের জন্য, যার জন্য দেশের অন্যান্য সব উন্নয়ন ব্যাহত হবে। মানে অন্যান্য বহু দেশে 3% হচ্ছে প্রতিরক্ষা ব্যয়, 4%, 5% প্রতিরক্ষা ব্যয় টোটাল আমাদের জিডিপি বা টোটাল বাজেটে। আমাদের দেশের কিন্তু সেটা 23 থেকে 27% পর্যন্ত। 23 থেকে 27% আমাদের প্রতিরক্ষা খাতে যায়। আমাদের স্বাস্থ্য খাতে কত যায়? এই যে হসপিটাল এবং আমাদের যে চিকিৎসা ব্যবস্থা, তাতে হচ্ছে 1.5 থেকে 2%। আর প্রতিরক্ষা খাতে 27% পর্যন্ত। শিক্ষা খাতে কত? আমাদের যে গোটা শিক্ষা ব্যবস্থায় তাতে কত বাজেট বরাদ্দ? 3, মাত্র 3। আর 1.5 থেকে 2 হচ্ছে চিকিৎসা খাতে। আর আমাদের প্রতিরক্ষা খাতে এত ব্যয়, তার কিন্তু মূল কারণ কিন্তু হলো কাশ্মীর। আমি আজকের কথা বলছি, এবং এটা আজকে না, এখন থেকে 70 বছর আগে আম্বেদকর বলেছিলেন তার সুষ্ঠু সমাধান করতে হবে। সমাধানটাও বলেছিলেন আমরা কাশ্মীরকে ছেড়ে দিলাম কেন, ঢাকাকে কেন ছেড়ে দিলাম? দাদা আপনি বলেন কেন ছেড়ে দিলাম? সেটা তো ভারতের অংশ ছিল, তাই নিয়ে কোনো ডিসপুট নেই। করাচি ঢাকা নিয়ে কোনো ডিসপুট নেই। আম্বেদকর বলছেন আমরা কেন ছেড়ে দিলাম? আমরা ছেড়ে দিলাম এই কারণে, আমরা সিদ্ধান্ত নিলাম 47 সালে যে মুসলমান মেজরিটি এলাকা আমরা পাকিস্তানকে দিয়ে দেব, ভারতের সাথে থাকবে না। তাই আমাদের যে মূল ভূখণ্ড ছেড়ে দিলাম। আর শ্রীনগরের হচ্ছে 95% মুসলমান। সেই শ্রীনগরকে আমরা ভারতের মধ্যে রাখবার জন্য জান প্রাণ কেন লড়ে দিচ্ছি। কত সৈন্য আমাদের মারা গেছে। আর সেই সৈন্যরা তো মনমোহন সিং এর বাড়ির ছেলে মেয়ে নয়, আদবানির বাড়ির ছেলে মেয়ে নয়, আপনার আমার বাড়ির ছেলে মেয়ে যারা চাকরি করতে গেছে, তাই তো? আর বাজেটের কথা তো আমি বললাম। আম্বেদকর বলেছিলেন গণভোট নাও, বলেছিলেন না, লিখেছিলেন যে ওটাই না গণভোট নাও, তারাই ঠিক করুক তারা স্বাধীন হবে, পাকিস্তানের সাথে যাবে না ভারতের সাথে থাকবে। আমি বলছি গণতন্ত্রের এই জায়গাটা আপনাকে বুঝতে হবে। আমাদের এই দেশে যখন ভোটের সিস্টেম চালু হয়, আমি এই কথাটা বলে শেষ করছি, একটুখানি বসুন, 5 মিনিটে শেষ হয়ে যাবে। আমাদের দেশে যখন ভোট দেওয়ার সিস্টেম চালু হয়,
তখন আপনার আমার পূর্বপুরুষেরা ভোট দিতে পারতেন? জানেন আপনারা এটা? আমার আপনার মানে শিডিউল কাস্ট মানুষের পূর্বপুরুষ যারা, তাদের ভোটাধিকার ছিল না, আনটাচেবলদের ভোটাধিকার ছিল না। ভোটাধিকার ছিল এইটুকু লেখাপড়া জানে, এইটুকু খাজনা দেয়, তা না হলে ভোটাধিকার পাওয়া যাবে না, এবং তার মধ্যে আনটাচেবলরা আসতো না। আজকে যে সবাই ভোটাধিকার পাই, এই পাড়াতে 10 ঘর যদি থাকে যাদের ভোটাধিকার নেই, তাদের অবস্থাটা কি দাঁড়াবে? তাদের মানুষ বলেই কেউ মনে করবে না। ফলে এই যে অন ভোট, অন ম্যান, অন ভোট, অন ভ্যালু, প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক মানুষের একটা ভোট এবং প্রত্যেকের ভোটে সমান মূল্য, এর লড়াই একমাত্র বাবা সাহেব লড়াই করেছেন। আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধী পর্যন্ত সার্বজনীন ভোটাধিকারের বিরোধিতা করেছিলেন, যিনি সারা বিশ্বে সমাদৃত। কিন্তু এই জায়গাতে বাবা সাহেব ডক্টর আম্বেদকরের চিন্তা চেতনা যে পর্যন্ত যেতে পেরেছিল, তার সে পর্যন্ত যেতে পারেনি। ফলে আজকে আমরা এই যে ভোটাধিকার পেলাম, এটা হচ্ছে গণতন্ত্রের ভিত্তি। আজকে ঠিক এই মুহূর্তে একটা তো ডিঅ্যাক্টিভেট হওয়ার জন্য আধার কার্ডের চিঠি এসেছিল, সেটা তো জানেন তো? ঠাকুরনগরে 1,500 চিঠি এসে গেছিল, 1,000 বিলি বন্টন হয়েছিল, 1,500 মানে 1,500-এর কাছাকাছি। 20 ফেব্রুয়ারি নোটিশটা সার্ভ হয়েছে, বলছে 27শে ফেব্রুয়ারির মধ্যে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে যেতে হবে যে আপনি নাগরিক, তার প্রমাণপত্র নিয়ে, না হলে ভোটার তালিকা থেকে নাম কাটা যাবে। কারো সন্দেহ থাকলে আমার টেলিফোনটার মধ্যে তার একটা দুটো কপি আছে। মানে ভোটাধিকার থেকে বঞ্চিত করবার চক্রান্ত শুরু হয়ে গেছে। ব্যাপারটা কার্যকরী হয়নি ইলেকশনের জন্য। মানে একটা পলিটিক্যাল পার্টি গিয়ে সেখানে হামলা করেছে, ইলেকশন পর্যন্ত সবকিছু করা যাবে না, ব্যাপারটা আটকে আছে। ভোটের পরে কি হবে আমরা জানি না। ফলে একসময় সার্বজনীন ভোটাধিকার ছিল না, এখন আবার একটা বড় অংশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য আইন তৈরি হয়েছে। আমরা ভারতের যেসব লোকজন আছি, দিদি আপনারাও একটু শুনবেন, আদিবাসী মানুষেরও শোনা দরকার। 3 রকমের মানুষ আমাদের দেশে এখন যে আইন ঠিক এই মুহূর্তে যে আইন, তাতে 3 রকমের মানুষ আমরা। কিছু মানুষ যারা ভারতের নাগরিক, আর 2014 সালের আগ পর্যন্ত যারা পূর্ববঙ্গ থেকে এসেছেন, 2014 আগ পর্যন্ত, তার বেশিরভাগই হচ্ছে ভারতে বেনাগরিক কিন্তু বৈধ বসবাসকারী। বেনাগরিক কিন্তু বৈধ বসবাসকারী। আর 2014 সালের পরে যারা ওপার বাংলা থেকে এসেছেন, তারা বেনাগরিক এবং অবৈধ বসবাসকারী। তাহলে বেনাগরিক হলে আর তার ভোটার তালিকায় নাম থাকবে না, এটা আপনি নিশ্চিত হয়ে যান। আপনি দেখবেন 2 তারিখে 2 ফেব্রুয়ারি কত হাজার, 30-40 হাজার লোক নেবে গোটা পশ্চিমবঙ্গের পঞ্চায়েতে সরকারি চাকরি। সেখানে প্রথম একেবারে এতে কন্ডিশন বলেছে, সংবিধানের 2য় অধ্যায়ে বর্ণিত পথে যারা নাগরিক তারাই দরখাস্ত করতে পারবে। একদম এটা উল্লেখ করেছে, দেখেছো কি? সংবিধানের 2য় অধ্যায়ে বর্ণিত নিয়ম অনুযায়ী যারা নাগরিক, মানে ওপার বাংলা থেকে আসলে তার নাগরিক সার্টিফিকেট আছে, আর যার ভোটার এই জন্মগ্রহণ করলে যার জন্মের সার্টিফিকেট আছে, তাও 87 সালের পরে জন্মগ্রহণ করলে মা বাবার একজনের নাগরিকত্বের প্রমাণ লাগবে। আর 2004-এর পরে জন্মগ্রহণ করলে জন্মের সার্টিফিকেটের সাথে মা বাবা 2 জনের প্রমাণপত্র লাগবে। তা না হলে তিনি কিন্তু তার নাগরিক থাকবেন না, ভোটাধিকার থাকবে না। আমি সেই সার্বজনীন আম্বেদকরের ভোটাধিকারের লড়াইয়ের পরিণতি নিয়ে আজকে বলছি, আম্বেদকরের এই জন্মদিনে
তো আজকে এই অবস্থাটা হয়েছে। ফলে শুধু এই জায়গায় না, রাজনৈতিকভাবে আজকে কিছু কিছু মানুষ তারা বলছেন আমরা যদি ক্ষমতায় যাই আমরা এই যে সংবিধান এটা পরিবর্তন করব। সংবিধান তো পরিবর্তন হতে পারে, এর থেকে আরো ভালো হতে পারে, কিন্তু তারা বলছেন সংবিধান তৈরি হবে মনুসংহিতার আদলে, যে মনুসংহিতা বাবা সাহেব ডক্টর আম্বেদকর দাহ করেছিলেন। রাজনৈতিক দল যখন বলছে আমরা সেই মনুসংহিতার নিয়ম কানুন, ব্রাহ্মণ হলে শুধু চুল ফেলে দিলে শাস্তি মকুব, আর শিডিউল কাস্ট হলে তার গর্দান যাবে, এই যে আইন, সেই আইন পরিবর্তনের কথা যারা বলছেন শুনতে ভালো লাগে যে আমরা হিন্দু, কিন্তু আমরা কি সব হিন্দু এক? কি মনে হয় সব হিন্দু এক? সব হিন্দু এসে বাবা সাহেব ডক্টর আম্বেদকরের প্রতিকৃতিতে মালা দেওয়ার জন্য ডাকলে আসবে না। ফলে এর মধ্যে অনেক ভাগাভাগি আছে। আম্বেদকরকে বুঝতে হলে এই সোসাইটির এই ভাগাভাগি বুঝতে হবে, আম্বেদকরকে বুঝতে হলে মনুসংহিতা বুঝতে হবে, আম্বেদকরকে বুঝতে হলে ভারতবর্ষে একটা গণতান্ত্রিক সংবিধান বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর যেটাকে উপহার দিয়েছেন সেটা রক্ষা করবার জন্য লড়াই সংগ্রামটা করতে হবে। আমার মনে হয় আজকের যে পরিস্থিতি, মানে যে পরিস্থিতিতে আমরা 2024 সালে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিন পালন করছি, 76 বছরের মধ্যে এইরকম কঠিন পরিস্থিতি কিন্তু আসেনি। সম্পূর্ণভাবে ডক্টর আম্বেদকরকে অস্বীকার করার একটা প্রচেষ্টা জারি হয়েছে। ফলে 14ই এপ্রিল বাবা সাহেব আম্বেদকরের এই জন্মদিনে আমাদের শপথ নিতে হবে যে আমরা এই দেশের গণতন্ত্র, এই দেশের গণতান্ত্রিক ব্যবস্থা, এই দেশে বাবা সাহেব ডক্টর আম্বেদকরের যে ভাবনা, চিন্তা, চেতনা, সেইটাকে আমরা রক্ষা করব। এই শপথ নিয়ে আমাদের আজকে এই অনুষ্ঠান থেকে বাড়িতে যেতে হবে। এই কথাগুলো বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে নমস্কার। জয় ভীম।